রিভিউ পিটিশনের সময় শেষ হওয়ার পর 5 পাকিস্তানি সাক্ষ্য নেয়ার আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদেরের। আপিল বিভাগ তার যে ইনহেরেন্ট পাওয়ার রয়েছে সেই ইনহেরেন্ট পাওয়ারের এক্সারসাইজ করে যে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ দিবেন ন্যায় বিচারের স্বার্থে আমরা আশাবাদী। উনি যে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন উনি দেশে ছিলেন না, এটা তো দুটি আদালতে অবিশ্বাস করেছে। সাক্ষী এনে একই কথা প্রমাণ করার যে চেষ্টা, এটা রিভিউতে সুযোগ আছে বলে মনে হয় না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই আবেদন, মন্তব্য সাবেক বিচারপতির। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য আমি মনে করি এই দরখাস্ত দিয়েছেন। এর কোনো আইনগত ভিত্তি আছে বলে আমি মনে করি না। নির্যাতিতদের সাক্ষ্যের পর বিদেশিদের সাক্ষ্য অবান্তর, মন্তব্য শহীদ সন্তানদের। সর্বোচ্চ আদালত রায়টা বহাল রেখেছে, এরপরে ওইটা আবার সেম কোর্টের মধ্যে রিভিউ কি করে হয়, কি করে ইয়ে করে, সেটা আমি মাথায় আসছে না। স্বয়ং আমার গ্রুপ যে তাকে গুলি করছে, তার থেকে বড় সাক্ষী তো পৃথিবীতে আর হতে পারে না। শুধু সময়টা ক্ষেপণ করবে এবং কিছু বাড়াবাড়ি করবে, আর কিছু না, কিন্তু আশা করি রায় বহাল থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি জাফর সাদি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য বাংলাদেশের 4 জন জামিনে মুক্ত, বললেন মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন তারা। গণপরিবহনের ভাড়া ও সেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা, সুশীল সমাজের গণশুনানিতে নানা অভিযোগ, তদারকি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়, সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোবাইল কোম্পানিগুলোর কল ড্রপ সমস্যা দ্রুত সমাধানের তাগিদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, বললেন গ্রাহক বেশি বলে গ্রামীণ ফোনের বিরুদ্ধে অভিযোগও বেশি। এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বাতিলের দাবিতে মুম্বাইয়ে ভারত ক্রিকেট বোর্ড কার্যালয়ে শিবসেনার হামলা, 10 জন আটক। রিভিউ পিটিশনের সময় শেষ হওয়ার পর 5 পাকিস্তানি সাক্ষ্য নেওয়ার আবেদন করল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী। সোমবার সকালে সংক্রান্ত একটি আবেদন তার পক্ষে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর নতুন করে সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় উদ্ধত আচরণ সহ নানা কারণেই বিতর্কিত ছিলেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী। রায়ের আগেই রায় ফাঁস করার ঘটনা ঘটে তার মামলায়। নানাভাবে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করা হলেও 1971 সালের হত্যা গণহত্যার দায়ে 2013 সালের 1 অক্টোবর তার মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এ রায় বহাল থাকে সর্বোচ্চ আদালতেও। নির্ধারিত 15 দিন সময়ের মধ্যে খালাস চেয়ে রিভিউ করেন এই যুদ্ধাপরাধী। তখনও এই আবেদন করেননি সাকা। নির্যাতনে ক্ষতিগ্রস্তরা যখন তার ফাঁসি কার্যকরের অপেক্ষায় আছেন, ঠিক তখন মামলার এ পর্যায়ে এসে হঠাৎ করে 5 জন পাকিস্তানি নাগরিক সহ 8 জনের সাক্ষ্য গ্রহণের অনুমতি চাইলেন সাকার আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ পর্যায়ে সাফাই সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নেই। ট্রায়াল কোর্ট এবং আপিল কোর্ট দুইটি আদালতই তার যে প্লি যেটা উনি নিয়েছিলেন, উনি যে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন উনি দেশে ছিলেন না, এটা তো দুটি আদালতে অবিশ্বাস করেছে। তারপরে আবার সাক্ষী এনে একই কথা প্রমাণ করার যে চেষ্টা, এটা রিভিউতে আমার মতে সুযোগ আছে বলে মনে হয় না। যদিও আসামি পক্ষের আইনজীবী মনে করেন, ন্যায় বিচারের স্বার্থে যে কোনো সময় এ বিষয়টি বিবেচনায় নিতে পারেন আদালত। যে সাক্ষী দিতে চাচ্ছে আপনারা তাদেরকে সমন করুন, আর নতুবা আমরা যাতে ডিউ প্রসেসে অর্থাৎ
ওই দেশের যারা সত্যায়িত করার ক্ষমতা রাখেন সেই সত্যায়িত কপি আমাদেরকে আদালতে দাখিল করার অনুমতি দিন। সাকার আইনজীবীর দাবি ৭১-এ অপরাধের সময় তিনি যে দেশেই ছিলেন না এই ৮ জন তার সাক্ষ্য দেবেন। যদিও রাষ্ট্রপক্ষ বলছে ইতিপূর্বে সাকার আইনজীবীর এমন সাক্ষ্য প্রমাণ আমলে নেয়নি আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মামলার এ পর্যায়ে এসে আসামি পক্ষে সাফাই সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। তিনি মনে করেন রাজনৈতিক উদ্দেশ্যে ধূম্রজাল সৃষ্টির জন্যই আদালত নির্ধারিত রিভিউ পিটিশনের সময়ের পর এই আবেদন করেছেন তারা। গুলশানে নিজ বাসায় সময় সংবাদকে কথা বলেন সাবেক এই বিচারপতি। এই রকম দরখাস্ত দেওয়ার কোনো বিধান সংবিধানে তো নাই, সুপ্রিম কোর্ট রুলস এর অনুযায়ীও নাই। সুতরাং এই আবেদন বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যেহেতু এটা একটা রাজনীতির সাথে মামলাটা সম্পৃক্ত, সুতরাং তারা একটা রাজনৈতিক ফায়দা ওঠার জন্য, একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য আমি মনে করি এই দরখাস্তটা দিয়েছেন। এর কোনো আইনগত ভিত্তি আছে বলে আমি মনে করি না। এদিকে সর্বোচ্চ আদালতে সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের পর নতুন করে বিদেশি নাগরিকদের সাফাই সাক্ষ্য নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ৭১-এর নির্যাতিত পরিবারের স্বজনরা। বিকেলে সময় সংবাদের কাছে কথা জানিয়েছেন তারা। সালাউদ্দিন চৌধুরী আমার বাবাকে মারছে, ভাইকে মারছে, তারপর আমার গ্রামের চাচা আছে, এক চাচা তাকে মারছে। সর্বোচ্চ আদালত রায়টা বহাল রেখেছে। এরপরে ওইটা আবার সেম কোর্টের মধ্যে রিভিউ কি করে হয়, কি করে ইয়ে করে, সেটা আমি মাথায় আসছে না। সে বলছে নাকি ওখানে ছিল না, বাংলাদেশে ছিল না, তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল না। আমার কমান্ডার আমার গ্রুপ নিয়ে আমি তাকে স্বয়ং আমার গ্রুপ নিয়ে তাকে গুলি করছি। তার থেকে বড় সাক্ষী পৃথিবীতে আর হতে পারে না। শুধু সময়টা ক্ষেপণ করবে এবং কিছু বাড়াবাড়ি করবে, আর কিছু না, কিন্তু আশা করি রায় বহাল থাকবে। শিশু পাচারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য বাংলাদেশের চেয়ারম্যান সহ ৪ জন। সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত জামিন আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করেন। সদ্য কারামুক্ত ৪ স্বেচ্ছাসেবী জানান, বিপদগামী শিশুদের আলোর পথ দেখাতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হন তারা। সাদিকুর রহমানের রিপোর্ট। পথ শিশুদের জীবনমান উন্নয়নে লেখাপড়া সহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠন। তবে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে ১০ শিশু সহ মানব পাচারকারী সন্দেহে সংগঠনটির ৪ জনকে আটক করে পুলিশ। মানব পাচারের অভিযোগ এনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে। পরে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেও জিজ্ঞাসাবাদে মানব পাচারের বিষয়ে কোনো প্রমাণ পায়নি পুলিশ। অবশেষে সোমবার জামিনে মুক্তি পান ভুক্তভোগী এই 4 স্বেচ্ছাসেবী। সবই পরিস্থিতির শিকার ছিল, তো 1 মাস 9 দিন, তো পুরাটা এখনো মাথার উপরে আছে। তো মাত্র তো আসলাম, সবকিছু হয়তো পরে আস্তে আস্তে বলতে পারবো। যার সাথে আমাদের কোনো রকম কোনো সংশ্লিষ্টতা তো নাই, বরং আমরা এই বাচ্চাদেরকে নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছি তাদের উন্নয়নের জন্য, তাদের একটু ভালো থাকার জন্য। স্বেচ্ছাসেবীদের আইনজীবী জানান, অসৎ উদ্দেশ্যেই পুলিশ তাদেরকে আটক করেছে। মানব পাচার মামলার আইনগত কোনো ভিত্তি নেই বলে মন্তব্য তার। তাদের বিরুদ্ধে আসলে এই মানব পাচার আইনে মামলা কিন্তু কোনোভাবেই চলে না বা হয়ও না। এটা আমি বলবো কারো খুব ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার ছিল এদেরকে হয়রানিগুলো করা টাকা পয়সার জন্য, অথবা বলবো যাবুজি। মানব সেবা করতে গিয়ে মানব পাচারের মামলার শিকার হওয়া নজিরবিহীন বলে মন্তব্য করেন এই লেখক। পুলিশের যেমন এখানে বোঝার ভুল ছিল, একইভাবে গণমাধ্যম কর্মীরা এটাকে মানব পাচারের একটা ঘটনা হিসেবে প্রচার করে পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে। ফলে দুটো ঘটনা মিলে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী দপ্তর, আমি তাদের কাছে থ্যাঙ্কফুল, তারা এটাতে হস্তক্ষেপ করায় অতি দ্রুত ব্যাপারটা একটা সমাধানের দিকে গেল। 13 সেপ্টেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে 10 শিশুকে উদ্ধারের পাশাপাশি পাচারকারী সন্দেহে স্বেচ্ছাসেবী সংগঠনের এই 4 জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন উদ্ধার করা এক শিশুর চাচা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। সারা দেশের মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনার মাধ্যমে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। সত্য, সুন্দর আর কল্যাণের প্রত্যাশা অন্তরে নিয়ে দেবীকে স্বাগত জানিয়েছেন, দেবীকে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। তাদের প্রত্যাশা পূজার প্রতিটি দিনই থাকবে এমন উৎসব মুখর।
বছর ঘুরে আবারও এলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার সকালে বোধনের পর সোমবার সকালে মহাষষ্ঠীর তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। মহামায়াকে আমন্ত্রণ জানানো হলো চণ্ডী পাঠের মাধ্যমে, আর বেদবাক্যের ধ্বনিতে মর্তে আহ্বান জানানো হলো অন্য দেবতাদেরও। ভক্তরা আরাধনা করলেন দুর্গতি নাশিনীর, নিলেন তার চরণের আশীর্বাদ। মায়ের আগমনী আজকে তো অবশ্যই শুভ হবে। রোগ শোক সবকিছু অতিক্রম করে সবাই যেন শান্তিতে ভালোভাবে আমাদের এই জন্মভূমিতে থাকতে পারে। এবছর অনেক বেশি পুজো হইতেছে এবং সবাই জায়গায় পুজোর আয়োজন অনেক ভালো। আরতি শেষে পুরোহিত জানালেন মহাষষ্ঠীতে ষোড়শ উপচারে বন্দনা করা হলো মা দুর্গার। অন্যদিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিলেন নির্বিঘ্ন উদযাপনের। মা যেন প্রতি বৎসরের ন্যায় এইবারও সকল অশুভ শক্তি ধ্বংস করে মা শুভ শক্তি সঞ্চয় করেন। আপনারা সুন্দরভাবে নিরাপত্তার মাধ্যমে আপনাদের এই সমস্ত 23 তারিখ পর্যন্ত সুন্দরভাবে আপনারা দশমী পর্যন্ত পালন করতে পারবেন। এদিন বিকেলে দেবীর প্রতিমা উন্মোচন করতে পূজারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দিরগুলোর আঙিনা। দেবী দর্শন, প্রদীপ প্রজ্বলন আর নৃত্যের মাধ্যমে ত্রিনয়নী মা দুর্গাকে বরণে ব্যস্ত হয়ে পড়েন অগণিত ভক্তকুল। মহাষষ্ঠীর তিথি শেষে মহাসপ্তমীর পূজা শুরু হবে মঙ্গলবার সকাল 7:34 উৎসাহ, উদ্দীপনা আর মঙ্গল আরাধনায় দেবী বন্দনা চলবে বিজয়া দশমী পর্যন্ত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের 28,000 পূজা মণ্ডপে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সারা দেশে র্যাব সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এই জন্য অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী এই সকল প্রায় 28,000-এরও বেশি পূজা মণ্ডপে প্রতিদিন সমবেত হবেন। আমাদের উদ্দেশ্য হবে যাতে করে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নাগরিকগণ, পুণ্যার্থীবৃন্দ উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে তাদের এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যেটি দুর্গাপূজা, সেটি প্রতিপালন করতে পারেন নিরাপত্তার সঙ্গে। এদিকে সারা দেশে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। ময়মনসিংহে সোমবার সন্ধ্যা 6টায় পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস হয়। ঢাকের বাদ্যে মুখরিত মণ্ডপগুলোতে পূজারী ও ভক্তরা আসেন পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। এ সময় অসুর শক্তি বিনাশ ও সকলের কল্যাণ কামনা করে দেবীর কাছে প্রার্থনা করেন পুণ্যার্থীরা। সিলেটের ষষ্ঠীর সন্ধ্যায় বেলতলায় পুজোর মাধ্যমে দেবীকে আবাহন জানান ভক্ত অনুরাগীরা। এ সময় দেবীকে আমন্ত্রণ জানাতে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে মণ্ডপে। পরে তারা উলুধ্বনি দিয়ে দেবীর সান্নিধ্য কামনা করেন। রাত 11টার সময় আরো থাকছে। বরিশালে 4 দফা দাবিতে আন্দোলনরত অটোরিকশা শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক 2। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পর এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত 6টি আইনের সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়। রীতি অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পুনর্নির্ধারণের পর সাংবিধানিক বিভিন্ন পদেরও বেতন ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি সহ 15টি পদের বেতন 91% বেশি বাড়ানোর সিদ্ধান্ত হলো মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক এবং সংসদ সদস্যরা।
রাষ্ট্রপ্রধানের নতুন বেতন প্রস্তাব করা হয়েছে 1,20,000 টাকা, প্রধানমন্ত্রীর 1,15,000 টাকা, স্পিকারের 1,12,000 এবং প্রধান বিচারপতির 1,10,000 টাকা। সংসদ সদস্যদের নতুন বেতন প্রস্তাব করা হয়েছে 55,000 টাকা। এছাড়া এই সব পদের ব্যয় নিয়ামক ভাতা, বাড়ি ভাড়া, দৈনিক ভাতা এবং স্বেচ্ছাধীন তহবিলও দ্বিগুণ করা হয়েছে। সাধারণভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা, এটার বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এটা করা হয়। একেবারে এটা গাণিতিকভাবে আপনি ঠিক হিসাব মেলানো এটা সমীচীন হবে না। এখন প্রশ্ন করতে পারেন যে আগে সরকারি কর্মকর্তাদের কেন করা হচ্ছে, পরে তাদেরটা কেন? এটা উত্তরটা খুব সহজ, কারণ এই সমস্ত পদে অধিষ্ঠিত ব্যক্তির সংখ্যা খুবই কম। যেখানে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন বেশি, ওইটা আগে ঠিক করা হয়। চলতি বছরের 1 জুলাই নতুন বেতন এবং আগামী বছরের 1 জুলাই থেকে নতুন ভাতা কার্যকর হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি ভ্রমণ করেন, ট্যুর করেন দেশের ভিতরে, তাহলে একটা আমরাও ডিএ পাই, তারাও ডিএ পান। দেশের বাইরের ক্ষেত্রে তারা কি ভাতা পাবেন, হোটেল ভাড়া কি পাবেন, দৈনিক ভাতা কি পাবেন, এটা সরকার নির্ধারিত হবে। সংশোধনীতে বিরোধী দলীয় নেতা ও উপনেতার বেতন আলাদা করে বাড়ানো হয়নি। তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমান আর্থিক সুবিধা পাবেন। সেই হিসেবে তাদের বেতন ভাতাও বাড়ছে দ্বিগুণ হারে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দফায় দফায় গণপরিবহনের ভাড়া বাড়ার পাশাপাশি ভাড়া আদায়ে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। এছাড়া সরকারি নিয়ম না মেনে ভাড়া আদায় করা হলেও যাত্রী সেবার মান বাড়ানো হচ্ছে না বলেও অভিযোগ সাধারণ মানুষের। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত গণশুনানিতে অভিযোগ করেন তারা। এ সময় যাত্রী সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানানো হয়। মিরপুর থেকে শাহবাগ, গুলিস্তান এবং মতিঝিলের দূরত্ব যাই হোক, ভাড়া একই। সরকার কর্তৃক নতুন নির্ধারিত প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বাড়ানোর কথা থাকলেও তা মানছেন না পরিবহন কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হলেও পরিবহন মালিকদের কাছে জিম্মি হতে হচ্ছে বলে জানান তারা। মোহাম্মদপুরের কোনো ভাড়া বাড়ে নাই, ঠিক আছে, আমরা আগের বারে নিচ্ছি। বাড়ানোর পর তো 1 টাকা 70 পয়সা করে নিচ্ছে, কিন্তু হিসাবে কিন্তু তার আগে থেকেই ভাড়া বেশি নিচ্ছিল। শাহবাগ থেকে তো উঠার নিয়ম নাই, কিন্তু ওরা যেগুলো উঠাচ্ছে সেগুলো ওই 20 টাকায় নিচ্ছে কিংবা 25 টাকায় নিচ্ছে। শাহবাগ আসতে আগে 10 টাকা রাখতো না, 15 টাকা রাখতো। প্রত্যেকটা গাড়ি কিন্তু লোকাল, এখানে সিটিং করার পরে চিটিং করতেছে তারা। সরকার নির্ধারিত নতুন ভাড়া এবং যাত্রী হয়রানি বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে যাত্রী সেবার মান, বাড়তি ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ করেন সাধারণ মানুষ। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা শারীরিকভাবে আমরা কষ্ট করতেছি, আমাদের দুটা দিকে আমাদের লস হচ্ছে। আমরা যদি 30 টাকা দিই, তারপর আমাদের দাঁড়িয়ে যেতে হয়, আমাদের কোনো সাইড দেওয়া হয় না গাড়ির মধ্যে। এই সময় কর্তৃপক্ষের মনিটরিং সহ যাত্রী সেবার মান উন্নয়নে সরকারের প্রতি দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। এই যে বাস, মিনিবাস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর বেশিরভাগ মালিক হচ্ছে সরকার সংশ্লিষ্ট ক্ষমতাবান লোকজন, যার ফলে এরা যা খুশি তাই করতে পারে। মালিক যদি 90 পয়সা বেশি নেয়, সেটাও তদারক করা, সেটা নিয়ন্ত্রণ করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। কোনো শ্রমিক সংঘের নয়, কোনো মালিক সমিতির নয়। সরকার নির্ধারিত ভাড়ার চার্জ যদি প্রত্যেক গাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যাত্রী এবং বাস শ্রমিকদের মধ্যে বচসা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তারা যাতে এটাকে একটা অবশ্যই বিবেচনায় আনে। যেমন আমি মনে করি এখানে যে একটা বিআরটিএ ইচ্ছা করলে একটা টিম করে দিতে পারে, যে মানুষের আচরণ, ভাড়া নিয়ে যে ধরনের আচরণ হচ্ছে মানুষের সাথে। গণপরিবহন বাড়ানো গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে বলেও দাবি ওঠে গণশুনানিতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং পরিবহন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা উন্নত না হলে বিআরটিসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে বাস পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। 2 বছরও হয়নি, আর্টিকুলেটেড বাসগুলো তাকানো যায় না। ডিপো ম্যানেজাররা অনেকেই অপকর্ম করে, সরকার কা মাল দরিয়া মে ডাল, সেই অবস্থা, এই অবস্থা আমি হতে দেবো। এটার একটা বিহিত করতেই হবে। কেন 25 টাকা নেওয়া? কেউ 25 টাকা নেয়, কেউ 30 টাকা নেয়। বিআরটিসি যদি নিয়ম না মানে, আমি বেসরকারি মালিকদের কি বলবো?
অপরাধ করে প্রভাবশালী ব্যক্তিদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় বাড়ছে ক্ষমতাসীন ব্যক্তি বা তাদের স্বজনদের নানামুখী অপরাধ, এমন মত সমাজবিজ্ঞানী ও গবেষকদের। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। গত 12 অক্টোবর গুলশানের রাস্তায় 16 বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত হয় রিকশা চালক সহ 3 জন। পরে পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ি চালক সাবেক এমপির ভাতিজাকে নিরাপদে রেখে আসে তার বাসায়। চলতি বছরই আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্যের ছেলে গভীর রাতে রাস্তায় বেপরোয়া গুলি চালালে মারা যায় 2 জন। সবশেষ গাইবান্ধায় সরকার দলের এক সংসদ সদস্যের গুলিতে আহত হয় এক শিশু। প্রভাবশালী ব্যক্তি কিংবা তাদের স্বজনদের এ ধরনের অপরাধ প্রবণতাকে সমাজের জন্য অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরা। ওই ছেলেকে তো 90 লক্ষ টাকার গাড়ি একটা বাঙালি দিতে পারে, তুমি ভাবতে পারো সেই বাঙালির কত টাকা আছে? তো এগুলো হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়। ওই যে নৈতিক শিক্ষা আমরা পাইনি বলে ধরাকে সরা জ্ঞান করি, সেই কারণে পিস্তল দিয়ে সাধারণ মানুষকেও মেরে ফেলছে। কোনো এটা যেন একটা কাউবয় ছায়া ছবি দেখছি, এগুলো তো হওয়ার কথা না। সংশ্লিষ্টরা বলছেন এতে করে যেমন আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে, তেমনি আস্থাহীনতা বাড়বে মানুষের মধ্যে। যে বেপরোয়া একটা ভাব যে আমি ক্ষমতার সাথে আছি, যা ইচ্ছা খুশি তাই করব, এবং এখানে আইনের শাসনের আমি ঊর্ধ্বে অনেকটা, এই সামাজিক মনস্তত্ত্বটা অত্যন্ত চিন্তার বিষয়। তো এখানে আইনের শাসনের একটা উপর এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে। আর সমস্যা উত্তরণে অপরাধীর পরিচয় নয়, অপরাধ বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আইন আছে, তার প্রয়োগ নেই বলে মানুষ এইসব অন্যায় করতে সাহস পাচ্ছে, জানে যে আমি এমপি, আমার কিচ্ছু হবে না। যারা আরো উঁচু পর্যায়ে আছেন তাদের অত্যন্ত শক্ত সিগন্যাল দেওয়া দরকার যে এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন নাগরিক সচেতনতা বাড়লে এরকম অপরাধ প্রবণতা কমে আসবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। মোবাইল কল ড্রপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সকল মোবাইল অপারেটরদের ডিসেম্বরের মধ্যেই কল ড্রপ বন্ধের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। বিকেলে সচিবালয়ে সব মোবাইল অপারেটরের সিইওদের সঙ্গে কল ড্রপ সহ মোবাইল সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গ্রাহক বেশি হওয়ায় গ্রামীণ ফোনের বিরুদ্ধে অভিযোগও বেশি। আপনারা আমরা যদি একটা ব্লেম গেম খেলি, হয়তো আমরা বলবো আপনারা দায়ী, আপনারা বলবেন আমরা দায়ী, আবার আর কেউ বলবে তারা দায়ী। এরকম না করে আমাদের একটা কনসেনসাসে আসতে হবে যে এই সমস্যাটা সমাধান কিভাবে সম্ভব। কারণ গ্রাহকরা বোঝে যে তার সমস্যার সমাধান হয়েছে, কিভাবে হয়েছে, কার সহযোগিতায় হয়েছে, পারস্পরিকভাবে কিভাবে কাজ করেছেন, কত কষ্ট করেছেন, ওনারা কিন্তু এটাতে ইন্টারেস্টেড না। ডিসেম্বরের আগেই আমি এনটিটিএন অপারেটর যারা আছেন, আইডিডব্লিউ, আইসিএক্স, তাদের সঙ্গে আমি বসবো, আপনাদের প্রপোজালটা নিয়ে বসবো। এর মধ্যে বিটিআরসির হোমওয়ার্কটা করবে, যে একটা প্রপোজাল দেবে যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তারপরে আমরা একটা ত্রিপক্ষীয় মিটিং করব, কিন্তু ডিসেম্বরের মধ্যে এটার একটা শেপে চলে আসতে হবে যে অ্যাকচুয়ালি আপনারা কি করছেন রিগার্ডিং কল ড্রপ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে শতভাগ বাকশাল কায়েম করতে চায় সরকার। বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ওলামা দলের আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সর্বশেষ এই যে স্থানীয় সরকার নিয়ে একটা ধূম্রজালের সৃষ্টি করছেন, তারা মনে করছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ইউনিয়ন পরিষদের গুলি যদি দখল করে নিতে পারেন তাহলে তারা বাকশাল 100% কায়েম করতে পারবেন, কিন্তু এখনো দিল্লি বহু দূরে। সুতরাং সরকারকে বলবো এই কূটকৌশল ছেড়ে দিন, আমাদের নেতৃবৃন্দের মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করুন। বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের মিছিলে লাঠি চার্জ করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অটোরিকশা শ্রমিক মালিক সংগ্রাম কমিটির নেতাকর্মীরা জানান, নীতিমালার মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন তারা। বেলা 11টায় মিছিলটি নগরের বিবির পুকুর পাড় এলাকা অতিক্রমের সময় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ জানায়, অনুমতি না থাকায় মিছিলে বাধা দেয়া হয়েছে। বারবার নিষেধ সত্ত্বেও মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করা হয়েছে।
কলকাতায় বৃহত্তম দুর্গা প্রতিমা দেখায় নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। এই প্রতিমা দেখতে দক্ষিণাঞ্চলের দেশপ্রিয় পার্ক সহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থা ভেঙে যাওয়ার ফলে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। রোববার পঞ্চমী পূজার সন্ধ্যায় ৮৮.৫ ফুট উচ্চতার এই বিশাল আকৃতির দুর্গা প্রতিমা দেখতে দেশপ্রিয় পার্ক জনসমুদ্রে পরিণত হয়। দর্শনার্থীদের গাড়ির চাপে ভেঙে পড়ে আশপাশের ট্রাফিক ব্যবস্থা। উত্তর কলকাতাতেও যানজট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতার পুলিশ কমিশনারকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে পুলিশ কমিশনার সুরজিৎ পুরকায়স্থ ঘটনাস্থলে গিয়ে পূজা বন্ধ করে প্রতিমার মুখ ঢেকে দেওয়ার নির্দেশ দেন। দেশপ্রিয় পার্কে দুর্গা প্রতিমা না দেখার জন্য দর্শনার্থীদের অনুরোধ জানান তিনি। একটা পুজোকে কেন্দ্র করে যেভাবে একটা মানুষের ঢল ওখানে নামছে বা নেমেছিল তার জন্য সমস্ত দক্ষিণ কলকাতার একটা অঞ্চলটা খুব এফেক্টেড হয়ে গেছে। আমরা ওনাদেরকে বলেছি, তারাও সহযোগিতা এখন করছেন এবং ওই পুজো এখন বন্ধ রাখা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করবো যে ওই জায়গাটাকে অ্যাভয়েড করতে, সাধারণ মানুষকে ওই একটা পার্টিকুলার পুজোকে অ্যাভয়েড করুন। মুম্বাইয়ে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই এর প্রধান কার্যালয়ে হামলা চালালো ভারতের কট্টরপন্থী রাজনৈতিক সংগঠন শিবসেনা। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বাতিলের দাবিতে এই হামলা চালানো হয়। আজ মুম্বাইয়ে বিসিসিআই এর প্রধান কার্যালয়ে ভারত ক্রিকেট বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খানের, যেখানে এবছর ডিসেম্বরে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে আলোচনা করার কথা ছিল। তবে শিবসেনার হামলার পর সভা স্থগিত করে বিসিসিআই। নতুন ঘোষণা অনুযায়ী মুম্বাই নয়, মঙ্গলবার দিল্লিতে বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার সাথে দেখা করবেন পিসিবি প্রধান। সকালে বিসিসিআই অফিসে ঢুকে প্রায় 50 জন শিবসেনা কর্মী ভারত পাকিস্তান সিরিজ বাতিলের জন্য স্লোগান দিতে থাকে। পরে পুলিশ অন্তত 10 জনকে আটক করে। এদিকে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী ক্রিকেট বিশ্লেষকরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। রাত 11টার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিভিউ পিটিশনের সময় শেষ হওয়ার পর পাকিস্তানি সাক্ষ্য নেয়ার আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদেরের সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। শিশু পাচারের অভিযোগে গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য বাংলাদেশের 4 জন জামিনে মুক্ত, বললেন মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন তারা। মোবাইল কোম্পানিগুলোর কলড্রপ সমস্যার দ্রুত সমাধানের তাগিদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর, বললেন গ্রাহক বেশি বলে গ্রামীণ ফোনের বিরুদ্ধে অভিযোগও বেশি। দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়, সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বাতিলের দাবিতে মুম্বাইয়ে ভারত ক্রিকেট বোর্ড কার্যালয়ে শিবসেনার হামলা, 10 জন আটক। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।